নিত্যপণ্যের দাম কমানোর প্রস্তাবে মূল্য বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চালের কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত, চড়া ডালের বাজারও। মাঠ পর্যায়ে নজরদারি চান ক্ষুব্ধ ভোক্তা। বাজেটে কমতে পারে কিন্তু দোকানদাররা তো কমায় না। বাজেট আইলে মাল দাম ঊর্ধ্বগতি। সরকার বলার সাথে বাজারের দামের কোনো সম্পর্ক নাই। বাজেট পেশ করছে, এটার দাম কমবে ওটার দাম কমবে, সরজমিনে দেখলে আমরা উল্টো চিত্র। প্রতিটা চালের দামে বেড়ে গেছে গত সপ্তাহের তুলনায়। বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হলেও বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছে সিপিডি। মূল্যস্ফীতি ও দুর্নীতি বাড়ার শঙ্কা জামায়াতে। মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। জনগণের ক্রয় ক্ষমতা ইতিমধ্যেই হ্রাস পেয়েছে। এডিপির নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। সংস্কার যদি আরো বেগবানভাবে শুরু না করা হয় তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেও শঙ্কা, চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া। 3 লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর। লাইসেন্স বাতিল করায় 8 দিন ছাড়ছেন রোগীরা। নতুন করে ভর্তি বন্ধ। সংকটাপন্ন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরে তৈরি হয়েছে জটিলতা। নভেম্বরে উৎপাদন শুরু দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। রূপপুরের প্রথম ইউনিটে প্রাথমিকভাবে মিলবে 350 মেগাওয়াট। বিতর্কিত চুক্তি পর্যালোচনায় সরকার। এবার কুষ্টিয়া সীমান্তে ভারতের পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। শূন্য রেখায় অবস্থান করছেন 12 জন। আলোচনায় সমাধানের আশা নতুন হাই কমিশনারের। এবং অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক ও ব্যাটারি চালিত রিকশার দখলে। যানজট নিরাপত্তার ঝুঁকির পাশাপাশি নানামুখী সংকট। মহানগর থেকে সরিয়ে নিতে আইনি ও প্রশাসনিক মতভেদ। বাজেট প্রস্তাবনায় নিত্যপণ্যের দাম কমানোর ঘোষণার পরদিনই ঊর্ধ্বমুখী ডাল, ছোলা, চিনির দাম। একদিনেই কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। 1 থেকে 2 টাকা বেড়েছে চালের দামও। এ অবস্থায় বাজেট সঠিকভাবে বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানিয়ে বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। অন্তরা সেনের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, মুরগি, মশলা সহ নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়। এমন খবরে জনমনে স্বস্তি আসার কথা থাকলেও রাজধানীর কারওয়ান বাজার গিয়ে দেখা যায় উল্টো চিত্র। দাম কমার আভাসেই দানাদার খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। একদিনেই কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে মুগ, মসুর ডাল সহ ছোলার দাম। আর খোলা চিনির দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাজেট ঘোষণার পরদিন বাজারে এসে দামের এমন ঊর্ধ্বগতিতে তাই ক্ষুব্ধ ক্রেতারা। বাজেট সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার শঙ্কাও তাদের। বাজেটে কমতে পারে কিন্তু দোকানদাররা তো কমায় না। সাধারণ মানুষের এখন মরা ছাড়া কোনো উপায় নেই। বাজেটের নাম শুননি বাড়ে যে বাজেটে কমলো না বাড়লো ওইটা কোনো দেখার বিষয় না। অনেক সময় 20 টাকা বাড়াতে পারবেন, কমার সময় কেন 5 টাকা আসবে? কেন ওটা আগের দামে আশা করা যায় না? মুগ ডালটা 100 টাকা থেকে 120 টাকা, এখন সোলাপুর ছিল 90 টাকা, এখন 100 টাকা। চিনি 105 থেকে এখন 110। আসলে প্রত্যেকদিন একটা না একটা পণ্যের দাম বাড়তেছে। চালের বাজারও চড়া। সপ্তাহ ব্যবধানে কেজিতে 1 থেকে 2 টাকা দাম বেড়েছে বেশিরভাগ চালের। 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা বেশিতে। আর পোলাও চালের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পোলাও চালটা সবচেয়ে বেশি দাম বাড়ছে। আর এইভাবে প্রতিটা চালে মিনিকেটও পার কেজিতে 1 টাকা 2 টাকা বাড়ছে। মেলারা প্রতি সপ্তাহে চালের দাম বাড়া যেভাবে বাড়তেছে আমাদের চলা মুশকিল হয়ে যাচ্ছে আর কি। বিক্রেতারা বলছেন এলসি না হয় বাড়ছে দাম। বাজেটে দাম কমানোর আশ্বাস মিললেও তা কার্যকর হতে সময় লাগবে বলে জানান তারা। আমরা যখন মাল বিক্রি করে আবার নতুন করে কিনতে যাব তখন যে আমরা বুঝবো যে আসলে এখানে কতটুকু প্রভাব পড়ছে। বাজারে অ্যাভেলেবেল সবাই কমে পাবে, তখন বোঝা যাবে যে আসলে এটা কি বাজেটে যেভাবে বলা হয়েছে ওইভাবেই কমছে না শুধু এটা মুখের বুলিয়ে রয়ে গেছে। দাম বাড়ার তালিকায় আছে মুরগিও। সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও সোনালী মুরগির দর বেড়েছে 30 থেকে 50 টাকা। বিক্রি হচ্ছে 350 টাকায়। বাজারের সাথে কাঁচামালের কোনো সম্পর্ক নাই। ব্রয়লার মুরগির দামটা কমছে, সোনালী মুরগির দামটা একটু বাড়ছে। তবে ঊর্ধ্বগতির বাজারে স্বস্তি দিচ্ছে সবজি। বেশিরভাগই বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হলেও বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছে সিপিডি।
গবেষণা প্রতিষ্ঠানটির মতে এনবিআর এর কাঠামোগত সংস্কার না হলে পূরণ হবে না রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা। তবে বাস্তবায়নের ধারাবাহিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে বড় অঙ্কের বাজেট বাস্তবায়ন সম্ভব। খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে মূল্যস্ফীতি কমবে না বলেও পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন। জানানো হয়, সক্ষমতার অভাব দূর করতে পারলে বড় আকারের বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়। তবে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে প্রয়োজন এনবিআর এর কাঠামোগত সংস্কার। লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআর এর, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয় তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দে। যদিও কৃষিতে বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছে সিপিডি। বিদেশি অর্থায়ন ব্যবহারেও সতর্ক না থাকলে ঋণের বোঝা আরও বাড়বে, সতর্ক করে সিপিডি। পরিমাণ জিডিপির তুলনায় বাড়ছে, সেটা আস্তে আস্তে এটার সাস্টেনেবিলিটি রিস্কটাও বাড়ছে। সেই ব্যাপারেও কিন্তু সরকারকে সামনের দিনে ঋণের ব্যবহারটা সুচারুভাবে করতে হবে। খাদ্য ও জ্বালানি সরবরাহ না বাড়ালে যেমন কাজে আসবে না মূল্যস্ফীতি বাগে আনার উদ্যোগ, তেমন উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে সুফল মিলবে না ফ্যামিলি কার্ডের মতো সামাজিক উদ্যোগও। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে, জ্বালানির সরবরাহ বাড়াতে হবে, অ্যাফোর্ডেবল প্রাইস। সিপিডির পর্যবেক্ষণ, দেশীয় শিল্পের জন্য রেয়াত ও আমদানি পর্যায়ে কর সুবিধা দেওয়া হয়েছে। উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান তৈরির উদ্যোগের প্রতিফলনও রয়েছে 2026-27 অর্থ বছরের বাজেটে। এর মধ্যে একটা MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরের বাজেট সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং উচ্চাভিলাষী বলে অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে মগবাজারের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের নামে মূলত সরকারি দলের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। গোলাম পরওয়ার বলেন, এবারের বাজেট ব্যাংক এবং বিদেশি ঋণের উপর নির্ভরশীল। এমনকি রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তার। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম উপর্যুপরি বাড়িয়ে দেওয়ার ফলে উৎপাদন খরচ বেড়েছে ও বাড়বে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। এডিপির নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। কৃষিখাতে বরাদ্দ ও শিল্প কারখানা চায় রংপুর অঞ্চলের মানুষ। নৌবন্দরের শিল্পের বিকাশ চায় চট্টগ্রাম ও খুলনা অঞ্চল। বাজেটে সিলেটে বাণিজ্যিক হাব চায় ব্যবসায়ী নেতারা। রাজধানীর পাশাপাশি অঞ্চল ভিত্তিক উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কৃষিখাত বাঁচলে বাঁচবে দেশ, একথা সবাই জানে বোঝে। তারপরও উপেক্ষিত কৃষক। তাদের হাড় ভাঙা খাটুনিতে প্রতি বছর বাড়ছে ধান, গম, সবজি সহ খাদ্যপণ্যের উৎপাদন, যার মাধ্যমে সচল দেশের অর্থনীতির চাকা। অথচ প্রতিবারই বাজেটে উপেক্ষিত থাকে কৃষিখাত ও এর সঙ্গে জড়িতরা। তবে এবারের বাজেটকে কৃষি বান্ধব হিসেবে দেখতে চান উত্তরাঞ্চলের বাসিন্দারা। তাই বাজেটে রংপুর অঞ্চলের কৃষি, শিল্প, অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি এখানকার কৃষকদের। তারা বলছেন, শিল্পায়নের অভাবে এই অঞ্চলে বেড়েছে দারিদ্রতা ও কর্মহীনের সংখ্যা। কর্ম কমে গেছে, আয় মাছের কম, সংসার চলে না। জিনিসপত্রের দাম কমলে তো খুশি থাকবো, আর জিনিসপত্রের দাম না কমলে তো কেমনে খুশি থাকবো। এদিকে বাজেটকে স্বাগত জানালেও প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি খুলনাবাসীর। দুর্ভোগে বিপর্যস্ত এই অঞ্চলের বাসিন্দাদের জন্য আরো বেশি বরাদ্দ দাবি বাসিন্দাদের। খুলনা তো আমাদের নিচু অঞ্চল, অবহেলিত অঞ্চল। খুলনার মানুষের জন্য আসলে বরাদ্দ খুব একটা প্রচুর বলা চলে না। আমরা চাই যেভাবে দ্রব্যমূল্যের জিনিসগুলা যাতে কম থাকে,
ভালোভাবে থাকতে পারি। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সিলেটবাসী। তাদের প্রত্যাশা, বাড়তি বরাদ্দের ফলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ ও সামাজিক খাতে গতি আসবে। নতুন সরকারের নতুন একটা বাজেট, আমরা মনে করি সমস্যা সমাধানের উত্তরণের একটা বাজেটের শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি পেয়েছে, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আশাবাদী আমরা এদেশ এই বর্তমান সরকারের এই বাজেটের মধ্যে দিয়ে বাংলাদেশ আরও অগ্রগতির দিকে যাবে। তবে বর্তমান সরকারের প্রথম বাজেটকে জনকল্যাণমুখী বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বাজেটের আকার যেভাবে বাড়িয়েছে সেটা অবশ্যই জনকল্যাণে এবং অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্য নিরসনের একটা স্পষ্ট চিন্তাভাবনা সেখানে তারা বাজেটের মধ্যে রেখেছে। গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এই শ্রেণীগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাজেটটা গণমুখী, মানুষের জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প রয়েছে। বাজেটে সরকারের কৃষি বান্ধব পদক্ষেপকে স্বাগত জানালেও অঞ্চলভিত্তিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আগামী নভেম্বর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন করে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, রূপপুরের বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিডকে উপযোগী করার কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে রূপপুর থেকে মিলতে পারে 300 থেকে 350 মেগাওয়াট বিদ্যুৎ। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত বিভিন্ন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তবে এ বিষয়ে রাতারাতি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। যেতে পারবে না, ক্যাপাসিটি যেতে পারবে না, 300-350 মেগাওয়াট দিবে, সেটার জন্য একটা ইউনিট যেটা আসবে এবং আসেই তো তারা কি বলে পুরা যেতে পারবে না, ক্যাপাসিটি যেতে পারবে না, 300-350 মেগাওয়াট দিবে, সেটার জন্য মোটামুটিভাবে পিজিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। ল মিনিস্ট্রিতে আমাদের দেওয়া আছে, ল মিনিস্ট্রি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, রিপোর্টের অপেক্ষা আছে। যখন যে রিপোর্ট পাবো আমি সেই হিসেবে আমরা ওই কন্ট্রাক্টগুলোর ব্যবস্থা নেব। তবে রাতারাতি কিছু করা যাবে না, এটা আমি বলতে পারি। এবার ফিফা বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনে রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। শক্ত প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রীকে 2-1 গোলে হারিয়েছে এশিয়ান দলটি। সিউলের জয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন হাজারো সমর্থক। দক্ষিণ কোরিয়া থেকে জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করেছে দেহান মিংগুক যোদ্ধারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং মিনের নেতৃত্বে দলটি দারুণ ছন্দে খেলেছে, আর ফুটবলে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধা। শেষ বাঁশি বাজারের সঙ্গে সঙ্গেই গ্যালারির পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও শুরু হয় আনন্দ আর উল্লাস। এই জয়ের মাধ্যমে শুধু 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টই নয়, নকআউট পর্বে যাওয়ারও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা 2002 সালে ঐতিহাসিক সাফল্যের স্মৃতি এবারও নতুন করে জাগিয়ে তুলতে পারে তাদের প্রিয় দলকে। বিশ্বকাপ মঞ্চে দক্ষিণ কোরিয়ার এই জয় যেন নতুন স্বপ্নের বার্তা। এখন সবার চোখেই পরবর্তী ম্যাচের দিকে। এর ধারাবাহিকতা ধরে রেখে কতদূর যেতে পারে সন হিউং মিনের দল, সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ কোরিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই জয়ে অত্যন্ত আমরা সকলে আনন্দিত। 2002 সালেও সেমিফাইনাল খেলছে, এবারের খেলাটাও অনেক সুন্দর খেলছে। আজকে দক্ষিণ কোরিয়া ফুটবল খেলায় জিতছে, জিতার কারণে আমাদের দক্ষিণ কোরিয়া প্রবাসী সবাই আনন্দিত, সেই ক্ষেত্রে আমিও অনেক আনন্দিত। এটি দেশটির জন্য বিশ্বকাপ ইতিহাসে 12তম অংশগ্রহণ এবং টানা 11তম বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অর্জন। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হচ্ছে 2002 সাল। সে বছরে নিজেদের মাটিতে অসাধারণ পারফরমেন্স করে সেমিফাইনালে পৌঁছে 4র্থ স্থান অর্জন করে, যা এখনও এশিয়া ফুটবল ইতিহাসে অন্যতম। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রাতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা। জয় নিজেদের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় আয়োজক দেশটি। সমর্থকরাও অপেক্ষায় আছেন কানাডার জয় দেখার। ছাড় দিতে নারাজ বাছাইয়ে ইতালির স্বপ্ন ভাঙা বসনিয়াও। কানাডা থেকে আরও জানাচ্ছেন রাশেদ লিমন। আমার পেছনে যে স্টেডিয়ামটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে টরন্টো স্টেডিয়াম, যা মূলত বিএমও ফিল্ড নামে পরিচিত। এবং এখানেই কিন্তু স্থানীয় সময় বিকেলে কিন্তু ইতিহাস রচনা করা হচ্ছে। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কানাডা, এবং টরন্টোতে প্রথমবারের মতো কানাডা স্বাগতিক দেশ হিসেবে মাঠে নামবে তার প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। যদি একটু এই ম্যাচের আগে দুই দলের বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করি, অর্থাৎ কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা এরা কিন্তু আসলে বড় কোনো প্ল্যাটফর্মে, অর্থাৎ ফিফার এখন পর্যন্ত কিন্তু পরস্পরের মুখোমুখি হয়নি। কাজে হেড টু হেড কিন্তু বিচার বিবেচনা করার এখানে কোনো সুযোগ থাকছে না। তবে সাম্প্রতিক পারফরমেন্স যদি বিচার করা যায়, সেখানে কিন্তু আসলে যদি ধরি কানাডা কিন্তু এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ে 30তম অবস্থানে রয়েছে, এবং বসনিয়া হার্জেগোভিনার যে রেটিং রয়েছে তারা কিন্তু আসলে রয়েছে 65তম অবস্থানে। সেক্ষেত্রে কিছুটা কানাডাকে এগিয়ে রাখলেও রাখতে পারে। তাছাড়া স্বাগতিকদের একটা আলাদা ভাইব অবশ্যই রয়েছে, তারা একটা আলাদা বাড়তি সুবিধা, একটা বাড়তি এনভায়রনমেন্ট পাবে, সেটি তাদের হয়তো বা এগিয়ে রাখবে। সবকিছু মিলিয়ে এটি আসলে বলাই যায় খুব সহজ কোনো ম্যাচ হচ্ছে না। যেমন খেলার একদম মাঠে যেমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে, ঠিক পাশাপাশি তেমনি ফ্যানদের মধ্যে, অর্থাৎ স্টেডিয়াম যে দর্শক থাকবে, বাইরে যারা দর্শক থাকবে, যারা ফ্যান ফেস্টে বা অন্যান্য বিভিন্ন জায়গায় যারা দর্শক থাকবেন, তাদের মধ্যেও যে একটা উত্তেজনা, তাদের মধ্যে যে একটা টানটান অবস্থা সেটি বিরাজ করবে, এবং সেটি প্রথম ম্যাচ থেকেই শুরু হবে এই কানাডার টরন্টোতে। 12 তারিখে স্থানীয় সময় বিকেলে যখন খেলা শুরু হবে, এবং তারপরই রেফারির প্রথম বাঁশি থেকেই শুরু হবে সেই লড়াই, এবং লড়াইয়ের 90 মিনিট বাদেই জানা যাবে সেই ফলাফল, প্রথমেই ম্যাচে কে জয়লাভ করতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। লাইসেন্স বাতিলের পর মগবাজারের আদ্দিন হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন 1.5 শতাধিক রোগী। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউ এর মতো বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটের চিকিৎসা নিচ্ছেন। রোগীদের স্থানান্তরে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান আদ্দিনের পরিচালক। দায়িত্ব অবহেলার কারণে 6 শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 1.5 শতাধিক রোগী। চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 জন। অর্ধশতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির শঙ্কা করছেন স্বজনরা। কারো 14 দিনের অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, কারো 7 দিনের আছে, কারো 10 দিনের আছে, আর বাচ্চাদের যারা লাইফ সাপোর্টে আছে, এদের দায়ভার এখন এই মুহূর্তে কে নেবে? হঠাৎ করে বেবিটাকে কিভাবে নেব? ওর অক্সিজেন লাগানো, মানে খুব অবস্থা খারাপ। যে রোগীগুলো এখানে আসছে তাদের আগে সেবা বিদায় করাবো, দেন পরে বন্ধের ঘোষণা করে সবচেয়ে ভালো হয়। জটিল রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত বেড না থাকার অভিযোগ করেন কেউ কেউ। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ চান তারা। আমের জন্য আসছি আমরা, অন্য কোনো হসপিটালে কোনো জায়গায় খালি নাই, তাহলে আমরা কোথায় যাব বাচ্চাগুলো নিয়ে? এতগুলো বাচ্চা কে কোথায় যাবে, মানে সবাই আতঙ্কে আছে। রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী 3 মাসের মধ্যে আমরা উক্ত ওয়ার্ডের সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করব। রোগীদের যে স্থানান্তরিত করতে বলা হয়েছে, রোগীদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করব। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে আদ্দিন হাসপাতাল। গত 27 মে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মগবাজারে আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির,
রাজধানীর ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে প্রায় ২৫০ জন রোগী হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৫০ রোগী, যাদের মধ্যে প্রায় ৬৯ জন রোগী রয়েছেন যারা কিনা হাসপাতালটির বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে দায়িত্বে অবহেলার কারণে ৬ নবজাতকের মৃত্যুর যে ঘটনা, সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল ৮ দিন হাসপাতালের যে লাইসেন্স, সেই লাইসেন্সটি বাতিল করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এবং যে হাসপাতালের লাইসেন্স বাতিল করার যে ঘোষণা, সেখানেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে ২৪ ঘন্টার মধ্যে হাসপাতালের যে চিকিৎসাধীন রোগী রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতে হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু হাসপাতালে যারা চিকিৎসাধীন রোগী রয়েছেন তারা হাসপাতালটি ছেড়ে যাচ্ছেন। কিন্তু এই হাসপাতালে এই মুহূর্তে যারা ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউ, সিসিইউ, এইচডিইউ এবং এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত অন্যত্র সরানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন সেই রোগীদের স্বজনেরা। এবং একই সঙ্গে স্বজনেরা জানান যে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা কিন্তু সেই রোগীদেরকে বিভিন্ন রাজধানীর সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করার জন্য কিন্তু চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্তও পর্যাপ্ত বেড না থাকার কিন্তু অভিযোগ তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতালের রোগীদের হাসপাতাল ছেড়ে যাওয়ার খবরের সর্বশেষ। রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। খুলনা সিটি মেডিকেলে অগ্নিকাণ্ডের পর এখনও স্বাভাবিক হয়নি চিকিৎসা কার্যক্রম, শুধুমাত্র চালু আছে আইসিইউ ইউনিট। সকাল থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, শুধু আইসিইউতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকি সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের নিচতলায় জেনারেটর রুম থেকে আগুন লাগে। ভর্তি রোগীদের রাতেই নগরীর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। প্রায় 250-এরও অধিক রোগী ভর্তি ছিল। দুর্ঘটনা পরবর্তী আমরা সকল রোগীকে কোনো প্রকার হতাহত ছাড়াই শহরের বিভিন্ন হসপিটালে আমরা স্থানান্তর করতে সক্ষম হয়েছি। বিশেষ করে ক্রিটিক্যাল যে সকল পেশেন্টগুলো ছিল, যেমন বাইপাস সার্জারি হয়েছে, কার্ডিয়াক পেশেন্ট, এনআইসিইউতে থাকা বাচ্চাগুলোকে আমরা বিভিন্ন হসপিটালে সেফলি আমাদের তত্ত্বাবধানে ইভেন রাতে আমাদের নার্স দিয়ে সেখানে আমরা চিকিৎসা কন্টিনিউ করতেছি, এখনও করতেছি। সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে গুরুত্ব না দেয়ায় দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাম করোনার চেয়েও সংক্রামক জানিয়ে চিকিৎসক বলছেন একজন রোগীর কাছ থেকে অন্তত 18 জন আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতার অভাবেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। জুনের শেষ দিকে টিকার কার্যকারিতা মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকদের মতে হাম করোনার চেয়েও সংক্রামক। এটি এতটাই ছোঁয়াচে যে এক রোগী অন্তত 18 জনকে আক্রান্ত করতে পারে। তাই রোগীর কঠোর আইসোলেশন বজায় রাখার কথা থাকলেও হাসপাতালের চিত্র একেবারেই উল্টো। অত্যন্ত ছোঁয়াচে এই রোগ নিয়ে এখনও অসচেতন অনেক অভিভাবক। হাসপাতালগুলোতেও উদ্বেগজনক চিত্র। রোগীর সঙ্গে স্বজনদের গাদাগাদি, স্বাস্থ্যবিধি মানতে অনীহা, মাস্ক ব্যবহারে উদাসীনতা যেন স্বাভাবিক চিত্র। আত্মীয় স্বজন আমি আছি, আমার শ্বশুর আছে, শালা আছে, আমার ওয়াইফ আছে, আমার শালার বউ আছে, আমরা 27 জন এখানে আছি। 2 বোন আছি আর আমার ওর বাবা আছে আর কি, আমরা 3 জনই এখানে আছি। না এরকম কিছু বলেনি যে হাম ছোঁয়াছি। ওর সাথে আমি মা না, আমি ফুপি আর আমার ওর দাদি, ওর আব্বু, চাচু। বাপ হয়েছে তো মনে করেন যে দূরে থাকতে পারি না, এই জন্য ধারে থাকি। মাস্ক ব্যবহার করি, এগুলো এখন করিনি। চিকিৎসকরা বলছেন টিকার কার্যকারিতার পাশাপাশি সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না হলে হাম নিয়ন্ত্রণ করা কঠিন। সবখানেই গার্জিয়ানরা মানে অসুস্থ বাচ্চার সাথে তার যে ভাই বোন তাকেও নিয়ে আসছে। একটা মানে মিজেলস ডেডিকেটেড হসপিটালের আউটডোরে তারা পরিবারের সব বাচ্চাগুলিকে নিয়েই আসছে এবং সেই সুস্থ বাচ্চাগুলি কিন্তু মাস্ক পরা না। তো সেই ক্ষেত্রে সচেতনতা না বাড়লে কিন্তু এটা আসলে আমরা আশানুরূপ ফলটা পাবো না। আশা করছি যে জুন মাসের শেষের দিকে হয়তো কমা শুরু করবে হামের প্রকোপটা। সরকারি হিসেবে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 6 শতাধিক শিশু। আক্রান্ত হয়ে পরিস্থিতি জটিল হচ্ছে প্রাপ্তবয়স্কদেরও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
দুপুরের সময় আরও থাকছে। সুন্দরবনে 5 মাসে অভিযানে বিপুল অস্ত্র জব্দ, অপহৃত 41 জনকে উদ্ধার। কোণঠাসা হয়ে কোস্টগার্ডের উপর হামলা চালায় জলদস্যুরা, জানালেন জোনাল কমান্ডার। কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার শহরে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে আসছেন কাল। এই সফরকে ঘিরে কক্সবাজার এখন উৎসব মুখর পরিবেশ, চারদিকে নেতাকর্মীর যে ভিড় এবং সাজসজ্জা পুরো কক্সবাজার জুড়ে। এরই মধ্যে কক্সবাজার সকাল 11:30টায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ প্রায় 6 জন মতো মন্ত্রী প্রতিমন্ত্রী কক্সবাজারে রয়েছেন এবং তারা এখন হিলডাউন সার্কিট হাউসে রয়েছে এবং তারা সেখানে বৈঠক করছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানেও আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নেতাকর্মীদের ভিড়। প্রধানমন্ত্রী তারেক রহমান কালকে সকাল থেকে কক্সবাজার আসবেন এবং সকালে কক্সবাজারে এসে প্রথমে পিএমখালী যে পাতলি খাল রয়েছে সেখানে পুনঃখনন যে কার্যক্রমের সেটির উদ্বোধন করবেন। এরপর দুলাহাজারা যাবেন, সেখানে দুলাহাজারা সাফারি পার্ক এলাকায় তিনি একসঙ্গে সারা দেশে যে 25 কোটি 5 বছরে 25 কোটির যে বৃক্ষরোপণ সেটির উদ্বোধন করবেন। এরপর তিনি জুলাই যোদ্ধা যিনি চট্টগ্রামে নিহত হন শহীদ ওয়াসিম তার কবর জিয়ারত করবেন, পাশাপাশি তার পরিবারের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি যে পেকুয়া পৌরসভা নবগঠিত এবং মাতামুহুরী উপজেলার উদ্বোধন করবেন। এরপর তিনি সরাসরি বিরতির পর তিনি চকরিয়ায় জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এরপর তিনি মেরিন ড্রাইভ এবং কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। এরপর তিনি সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। আমরা লক্ষ্য করেছি যেসব জায়গায় তার উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে যেসব ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা নানা ধরনের যে কর্মকাণ্ড রয়েছে সেখানে ব্যানার পেস্টুন সাজানো হয়েছে এবং পুরো এলাকায় এখন নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত নেতাকর্মীরা যারা ভিড় করেছেন তাদের সঙ্গে কথা বলেছি যে প্রধানমন্ত্রী আসছেন, সেই ক্ষেত্রে তার কাছে প্রধানমন্ত্রীর কাছে বেশ দাবি দাওয়া করছেন, যেখানে বলা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেন এবং কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন থেকে শুরু করে আরও রোহিঙ্গা প্রত্যাবাসন যাতে দ্রুত করা হয় সে দাবি দাওয়া করছেন স্থানীয় এবং কক্সবাজারবাসী। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। উত্তরাঞ্চলে পরিদর্শনে শিগগিরই চীনা প্রতিনিধি দল দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেই আবারও সম্মানজনক অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা সেই ইতিহাস করে জানুন, তার সত্য জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যা প্রত্যেকের নিজেদের জীবনে আমরা যেন সেগুলো প্রতিফলিত করি। বাংলাদেশকে যেন আজকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের প্রতি সম্মানজনক উচ্চতায় নিয়ে যেতে। টাঙ্গাইলে জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপটে মাওলানা ভাসানীর মতো গুরুত্বপূর্ণ নেতা স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া হবে। মাওলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে উনি নেতৃত্ব দিয়েছেন এই দেশের। তার স্মৃতি বিজড়িত এই মিলনায়তন, এটিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। ঠাকুরগাঁওয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই চীনা প্রতিনিধিরা উত্তরাঞ্চল পরিদর্শন করবে। বাংলাদেশ চীন মৈত্রী এটা আরো দীর্ঘজীবী হোক, এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। শিক্ষকদের ভালোভাবে দায়িত্ব পালন করে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বানও জানান স্থানীয় সরকার মন্ত্রী। তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে বাংলাদেশ ও চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ জোরদারের মাধ্যমে
পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে স্বাস্থ্যসেবা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং রোড কানেক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। চীনের পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক ওয়াং মিং। এবার কুষ্টিয়া সীমান্তে পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। শূন্যরেখায় অবস্থান করছেন পুশিন চেষ্টায় আনা 12 জন নারী পুরুষ। দেশের সীমান্তগুলোয় পুশিন রুখতে বিজিবির সঙ্গে সতর্ক পাহারায় স্থানীয়রাও। পুশিন ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দফায় দফায় বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় বিএসএফ, তবে প্রতিবারই বিজিবির কঠোর অবস্থানের কাছে পরাস্ত হচ্ছে তারা। পাশাপাশি দেশীয় অস্ত্র হাতে রুখে দিতে অতন্ত্র প্রহরীর পাশে জাগ্রত গ্রামবাসীও। বিজিবি জানায়, শুক্রবার ভোরে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে 13 জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কঠোরভাবে তা প্রতিহত করে বিজিবি ও স্থানীয়রা। পুশিন চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে 5 জন পুরুষ, 4 জন নারী এবং 4 শিশু বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। বাকি একজন ভারতে পালিয়ে গেছেন। নদীর এপারে পার করতে যায়, তখন আমরা বিজিবি যাই অ্যাটাক করে যে নদীর এপারে আসা যাবে না, তখন ওরা আবার ব্যাক হয়ে ইন্ডিয়ার 150 গজ ভিতরেই রাখে। দেশের স্বার্থে আমরা বিজিবির সাথে প্রায় 15 দিন 24 ঘন্টা আমরা এখানে ডিউটি দিয়ে টহল করি। দায়িত্ব নিয়ে বাংলাদেশে পৌঁছে বেনাপোল সীমান্তে পুশিন ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই সময় আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন তিনি। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। দেশের 23 জেলার সীমান্তে পুশিন ঠেকাতে নিরাপত্তা ও টহল জোরদার করেছে বিজিবি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে আছেন সহকর্মী এসএম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, হ্যাঁ, এখন আমরা যেখানে আসলে মূলত দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু মূলত 148S3 যে পিলারটি রয়েছে বাংলাদেশ অংশে এবং ভারতীয় অংশে, এই পিলারের কাছেই কিন্তু গতকাল ভোর রাতে কিন্তু পুশিনের একটি ঘটনার চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ কিন্তু স্থানীয়দের এবং বিজিবি তৎপরতায় সেটি আসলে করতে পারেনি। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটি মূলত ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার করিমপুর উপজেলা, সেখানের যে S3-র 148তম পিলার রয়েছে, সেই পিলারের কাছে কিন্তু এখন পর্যন্ত মোট 12 জন রয়েছে। এবং এখানে ঠিক মূলত বাংলাদেশের যে পিলারটি রয়েছে, পিলার থেকে মাত্র 50 গজ দূরে একটি পাট খেতে কিন্তু 4টি শিশু, 4টি নারী এবং 4 জন পুরুষ রয়েছে, যারা কিন্তু গতকালকে বিএসএফ থেকে কিন্তু তাদেরকে পুশিনের চেষ্টা করে এই সীমান্তের এই শূন্যরেখা থেকে। তো আমি এখানে যারা বিজিবি যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ বিকেল 4টার সময় একটি পতাকা বৈঠক রয়েছে। সেই পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করার পরে আসলে শুরু হবে যে আসলে এরা কোন দিকে যাবে, এরা আসলে ভারতীয় নাগরিক নাকি বাংলাদেশের নাগরিক, সেটা পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু তারা আসলে তাদের বাড়িতে ফিরতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যারা স্থানীয় যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখান থেকে ঠিক ভোর রাত্রের দিকে এই 12 জনকে আসলে তারা পুশিন করার চেষ্টা করে বাংলাদেশের ভিতরে। তবে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবিরা কিন্তু সেটি আসলে রোধ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা আসলে ওখানে পাটক্ষেতের ভিতরে এখন পর্যন্ত কিন্তু বসে আছে শিশুদেরকে নিয়ে, আমাদেরকে জানিয়েছেন বিএসএফ পক্ষ থেকে। এবং স্থানীয়রা যেটি দাবি করছে যে এখানে যেহেতু একটি 47 কিলোমিটারের একটি সীমান্ত, যেখানে মাত্র 18 কিলোমিটার কিন্তু কাঁটাতার রয়েছে এবং বাকি অংশটা কিন্তু উন্মুক্ত জায়গায় উন্মুক্ত রয়েছে সীমান্ত, যার কারণে এখানে পুশিনের ঘটনা আরো ঘটতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তবে এখানে যে শূন্যরেখা রয়েছে, সেই শূন্যরেখায় কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে বলে আমাদেরকে জানিয়েছেন বিজিবির পক্ষ থেকে। তো কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তের শূন্যরেখা থেকে পুশিন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এসএম রাশেদ। গত 5 মাসে সুন্দরবনে অভিযানে বিপুল অস্ত্র ও গোলা বারুদ সহ 39 বনদস্যুকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয় অপহৃত 41 জনকে। নিয়মিত অভিযানে কোণঠাসা হয়ে পড়ায় মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা চালিয়েছে বনদস্যুরা।
তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের পশ্চিম জোন কমান্ডার। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা, জলদস্যু দমন ও পুশিন ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি। স্বপন আহমেদের রিপোর্ট। মোংলার জয়মনির ঘোল এলাকায় বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। আহত হন সংস্থাটির বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কোস্ট গার্ড। শুক্রবার সকালে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ মাধ্যমে ব্রিফ করেন সংস্থাটির পশ্চিম জোন কমান্ডার। দাবি করেন, গত কয়েক মাসে সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে জলদস্যুরা। দস্যুতার সুযোগ না পাওয়ায় এই হামলা চালিয়েছে বলেও জানান তিনি। কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্বে পালনরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত অভিযান পরিচালনা করছে। গত 5 মাসে 2টি বিশেষ অভিযানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা 41 জনকে জীবিত উদ্ধার করা হয়। জোন কমান্ডার আরও জানান, সুন্দরবনে আগে পুশিন হলেও এখন সুযোগ একেবারেই নেই। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনা ব্যর্থ হচ্ছে, যার ফলশ্রুতিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীরা গত 17 মে 2026 তারিখে কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। সুন্দরবনে 6 থেকে 7টি জলদস্যু বাহিনীর অবস্থান করছে। তাদের ধরতে টহল পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়। সময় সংবাদ, মোংলা। রিপোর্টার স্বপন আহমেদের পাঠানো তথ্য নিয়ে দেখছিলেন ডেস্ক রিপোর্ট। দুপুরের সময় আরও থাকছে, ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ধোঁয়াশা, হামলার হুমকি দিয়ে সুরবদল ট্রাম্পের, আলোচনায় অগ্রগতির দাবি, এখনো হয়নি চূড়ান্ত সমঝোতা বলছে তেহরান। রাজধানী সহ সারা দেশের অলিগলি ছাড়িয়ে এখন প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এই বাহনটি নিয়ে এখন বহুমুখী সংকট। একদিকে যানজট ও নিরাপত্তার ঝুঁকি, অন্যদিকে প্রায় 1.5 কোটি মানুষের জীবন জীবিকা। সিফাত আল শাহরিয়ারের ছবিতে বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। যানজটে প্রতিদিন রাজধানীতে নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। অর্থনীতির হিসেবে বছরে যা প্রায় 50,000 কোটি টাকায় দাঁড়ায়। যানজটে বিশাল এই অর্থনৈতিক ক্ষতির অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। বিআরটিএর হিসেবে দেশের রাস্তাগুলোতে চলছে প্রায় 60 লাখ অটোরিকশা, যার 10 থেকে 12 লাখই দখল করে আছে রাজধানীর রাস্তাগুলো। যানজটের পাশাপাশি এই ব্যাটারি চালিত অটোরিকশা তৈরি করছে বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ। হিসেব বলছে প্রতিদিন 750 থেকে 800 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এই বাহনের শক্তি যোগাতে। এখানেই শেষ নয়, নিয়ন্ত্রণহীন এই অটোরিকশার যান্ত্রিক সক্ষমতা আর সড়কে নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। এতে তো আবার ব্রেক নেই, অ্যাক্সিডেন্টের হারটা অনেক বেড়ে যায়। আগে ছিল গলিতে গলিতে, এখন মেইন রোডে। সংশ্লিষ্টরা বলছেন, গেল অন্তর্বর্তী সরকারের 1.5 বছর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অটোরিকশার চলাচল। তার সাথে আছে আওয়ামী লীগের 15 বছরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অটোরিকশা আর চার্জিং পয়েন্টের অবৈধ বাণিজ্য। এমন অব্যবস্থাপনায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের কথা ভাবছে বর্তমান সরকার। একটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই আমরা এই ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সিটির বাইরে রিক্সা ঢাকা শহরে চলাচল করতে পারে। ঢাকা শহরের যারা আছে তারাই ঢাকা শহরে চলাচল করবে এবং আমরা তাদের লাইসেন্সটা আমরা সেইভাবেই নির্ধারণ করব। সবকিছু মিলিয়ে যেমন সরকারের নতুন পরিকল্পনা, ঠিক নিরীক্ষণ এবং নতুন রুট পারমিট কতটা বাস্তবায়িত হবে সেটি এখন দেখার প্রশ্ন। অটোরিকশা কেন্দ্রিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত প্রায় 1.5 কোটি মানুষের জীবিকা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের মূল চ্যালেঞ্জ এই বিশাল জনসংখ্যার পুনর্বাসন। সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যে অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে সেক্ষেত্রে সরকার নিতে পারেন তার এক্সিকিউটিভ আদেশে। ব্যাটারি রিক্সা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি মনে করি অনেক ক্ষেত্রে সরকারের সঠিক পলিসির একটা অভাব রয়েছে। তো ওয়ার্কশপগুলো যেখানে তৈরি হচ্ছে সেগুলোকে আজকে থেকে বন্ধ করে ফেলতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, রাজপথে শৃঙ্খলা ফেরানো আর 1.5 কোটি মানুষের অন্ন যোগান, এই 3 ভারসাম্য বজায় রেখে সরকার কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। রায়দুল ইসলাম শুভ,
সময় সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের এডিপিতে নতুন কোনো মেগা প্রকল্প নেয়নি সরকার, বরং চলমান বড় প্রকল্পগুলো দ্রুত শেষ করে সেবায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে। এডিপির প্রায় 18% অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে 15টি মেগা প্রকল্পে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাত। একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় নতুন মেগা প্রকল্প নয়, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার। আগামী অর্থ বছরের এডিপিতে 15টি বৃহৎ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 53,622 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। আগামী অর্থ বছরে এ প্রকল্পের জন্য রাখা হয়েছে 15,499 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 5,488 কোটি টাকা বেড়েছে। প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি 68% বেশি এবং 2028 সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য সরকারের। দ্বিতীয় সর্বোচ্চ 7,350 কোটি টাকা বরাদ্দ পেয়েছে দেশের প্রথম পাতাল রেল প্রকল্প এমআরটি লাইন 1। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত এই রুটে বর্তমানে ভূমি উন্নয়ন ও ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে। 2030 সালে প্রকল্পের কাজ শেষ করে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি প্রকল্প পেয়েছে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ। আগামী অর্থ বছরে প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 4,839 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 4 গুণের বেশি। বছরের শেষ নাগাদ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা প্রকল্পটির। চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এমআরটি লাইন 5 প্রকল্পে। হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত এই রুটের জন্য বরাদ্দ প্রায় 5 গুণ বাড়িয়ে করা হয়েছে 3,910 কোটি টাকা। এদিকে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 প্রকল্পেও বেড়েছে বরাদ্দ। আগামী অর্থ বছরে প্রকল্পটির জন্য রাখা হয়েছে 1,900 কোটি টাকা। লক্ষ্য স্বল্প সময়ে যাতায়াত স্বস্তিদায়ক করতে দ্রুত কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বাণিজ্যিক কার্যক্রম চালু করা। বিশ্লেষকরা বলছেন, বড় অবকাঠামো প্রকল্পগুলো দীর্ঘদিন ঝুলে থাকলে ব্যয় বাড়ে এবং অর্থনৈতিক সুফল পেতেও দেরি হয়। তাই চলমান প্রকল্প দ্রুত শেষ করে জনগণের সেবায় আনার উদ্যোগ সময় উপযোগী। এটা দেরি করলে আমাদের কস্ট ওভাররান হবে, সেক্ষেত্রে তখন এটা দেশের বড় ক্ষতি হবে। তো সরকার সেটা চায়নি। একদিকে হচ্ছে যে ক্ষতি, সেখান থেকে দূরে থাকা এবং একই সঙ্গে সময় মতো এটাকে বাস্তবায়ন করা। আগামী অর্থ বছরের মধ্যে আমরা যদি দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তখন উন্নয়ন সহযোগীরাও তখন কিন্তু আশ্বস্ত হবেন এবং একই সঙ্গে যে অর্থের সঠিক ব্যবহার সেটাও নিশ্চিত করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতায় নতুন গতি আসবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অকাল বন্যায় ফসল ডুবিতে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের মিঠামইনের কৃষকরা সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, কৃষিকাজে সম্পৃক্ত না হয়েও অনেকে সহায়তা পেয়েছেন। ভুক্তভোগী কৃষকরা বলছেন, সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে মাঠ প্রশাসন। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত এপ্রিল ও মে মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় কিশোরগঞ্জের হাওর। নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। দিশেহারা হয়ে পড়েন অসংখ্য কৃষক। দেখা দেয় মানবিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় পাশে দাঁড়ায় সরকার। মিঠামইনের গোপদিঘি এলাকার চাষিদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত হলে অধিকাংশের নাম নেই সরকারি সহায়তার তালিকায়। অভিযোগ উঠেছে, তালিকাভুক্ত অনেকেই আদৌ কৃষিকাজ করেন না। সরকার যে ভর্তুকি দিছে, আমরা এই অসহায় দুরগ্রস্ত কৃষকের জন্য দিছে, কিন্তু আমরা তা পাই নাই। 100% জমি করে না, এর নাম অধিকাংশ আমরা পাইতেছি সিরিয়ালে। তখন আমি নাম লয়ে গেছিলাম ডিএসের দ্বারে, 8টার দরবার আমি বাহির রাখছি, তারপরে আমার নামটা দিল না। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। তাদের প্রত্যেকের সাথে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। তো তারপরও যদি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত নয় বা বিদেশে অবস্থান করছে এরকম কারোর নাম তালিকাভুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা পাওয়া যায় যেটা অভিযোগের প্রেক্ষিতে, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেব। কিশোরগঞ্জে অকাল বন্যায় প্রায় 52,000 কৃষক ক্ষতিগ্রস্ত হন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মাদারীপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে শিশু কিশোররা। আঞ্চলিক সড়ক ছাড়িয়ে প্রতিযোগিতা ছড়িয়ে পড়েছে মহাসড়কেও। ট্রাফিক আইন না মানায় বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পুলিশের দাবি, শুধু আইন দিয়ে শিশু কিশোরদের আটকানো সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা।
শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আকরাম ব্যাপারীর 15 বছরের ছেলে ইয়াছিন অসুস্থ রোগী নিয়ে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে জেলার 250 শয্যা হাসপাতালে। হর হামাশা প্রতিনিয়তই মহাসড়কে গাড়ি চালাচ্ছে সে। এদিকে 10 বছরের এক শিশু তার 2 বন্ধুকে নিয়ে ঝড়ের গতিতে চালাচ্ছে মোটরসাইকেল। নেই কারোই হেলমেট। ট্রাফিক আইন সম্পর্কে প্রশ্ন করলে উত্তরও দিতে পারছে না এই শিশু। এমনই প্রতিদিনই জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে শখের বশে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালাচ্ছে শিশু কিশোররা। নিয়মনীতির তোয়াক্কা না করে এমন যানবাহন চালাচ্ছে তারা। মানছে না ট্রাফিক আইন, এতে হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। আমার মা অনেক দূর থেকে আসছে, সে বলছে যে আমার একটু কষ্ট করে নামাই দেবে। হলো এই গাড়ি দিছে, তেল আমার দিছে। তোমার বাসা কই? বাসা চালাইতে পারো, অনেক দিন ধরে চালাই গাড়ি। ঘুরতে বেরিয়েছিলাম, হেলমেট ছিল না, এজন্য মামলা খাইছি। মামলাটা আসলে আমরা 3 জন একসাথে উঠছি আর হেলমেট আনা হয়নি। জেলা প্রশাসনের দাবি, অপ্রাপ্ত বয়স্কদের এমন যানবাহন চালানোতে বাড়ছে কিশোর অপরাধ। 18 বছরের নিচে মাইনর তাদের বেলায় আসলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়াটা অনেকটা জটিল হয়ে দাঁড়ায়। তারপরও আমরা তাদেরকে কিশোর যে সংশোধনাগার সেখানে আমরা পাঠানোর চেষ্টা করি। তাদের পরিবারকে আমরা সংযুক্ত করি এবং জরিমানা করলে পরিবারকে আমরা জানাই এবং পরিবারকে তার যে অপরাধ এই বিষয়গুলি আমরা অবহিত করি। এদিকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতি মাসে 600 থেকে 700 মামলা দিচ্ছে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ। তবুও কমছে না এমন অপরাধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবারের পাশাপাশি এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধিদেরও। গার্ডিয়ান আছে, তাদের এই বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের থানা পুলিশের সাথে সংযোগ স্থাপন করে বিভিন্নভাবে সচেতনতামূলক আসলে কার্যক্রম আমাদের গ্রহণ করা উচিত। 10 থেকে 16 বছর বয়সী শিশু কিশোরদের দখলে জেলার অধিকাংশ সড়ক। খোঁজ নিয়ে জানা গেছে এদের অধিকাংশের বাবা প্রবাসী হওয়ায় সহজে যানবাহন চালানোর সুযোগ পাচ্ছে। পরিসংখ্যান বলছে প্রতি বছর গড়ে এমন যানবাহনে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অন্তত 15 থেকে 20 জন। পঙ্গু হয়েছে অনেকেই। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। ইরানে হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করে পরিকল্পিত বিমান হামলা স্থগিতের ঘোষণা দেন তিনি। তবে তেহরান বলছে কোনো চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ সহ পারমাণবিক অবকাঠামো সীমিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে সম্ভাব্য চুক্তি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানে বিমান হামলা ও বোমা হামলার পরিকল্পনা বাতিলের কথা জানান ট্রাম্প। কারণ হিসেবে চলমান আলোচনায় অগ্রগতির বিষয়টি সামনে আনেন। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টে চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই জানানো হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে রাতেই ইরানে খুব বড় আকারের হামলা চালানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। দেশটির খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ তেল স্থাপনা দখলের কথাও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি তেহরান। খসড়া চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলেও জানান বাঘেই। তবে ইসরায়েল বলছে ভিন্ন কথা। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন, যেখানে আলোচ্য সমঝোতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো, পারমাণবিক স্থাপনা ভেঙে দেয়া, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধের বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর প্রস্তাবের পরই মূল্য বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চালের কেজিতে বেড়েছে 2 টাকা, চড়া ডালের বাজারও। মাঠ পর্যায়ে নজরদারি চান ক্ষুব্ধ ভোক্তা। বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হলেও বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছে সিপিডি। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা, বাড়বে মূল্যস্ফীতি ও দুর্নীতি, অভিযোগ জামায়াতের। এবং লাইসেন্স বাতিল করায় 8 দিন ছাড়ছেন রোগীরা। নতুন করে ভর্তি বন্ধ, সংকটাপন্ন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরে তৈরি হয়েছে জটিলতা।
এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। নিবিড়, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।